বাইরে হিমহিম ঠান্ডা, কুয়াশার হালকা আস্তরণ, পাতলা কাঁথা গায়ে দিয়ে তামিম আরামে ঘুমিয়েছিল। তামিম ঘুম থেকে উঠে নিজেকে তাহেরা বেগমের রুমে দেখে অবাক। যতদূর মনে পড়ে তার, সে বাইরে ছিল। বাসায় আসলো কখন তাহলে? মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তামিমের। সারা শরীর ভীষণ হালকা অনুভব করছে। বহু পরিশ্রমের পর শান্তির ঘুম হলে শরীর যেমন ঝরঝরে হয় তেমন লাগছে। আনমোড়া ভেঙে তামিম বের হলো মায়ের রুম থেকে। বাইরে এসে দেখে ফ্লোরে নিতু বসে আছে, পাথরের মূর্তির মতো। ফোলা ফোলা দুই চোখ, এলোমেলো চুল, পরনে এলোমেলো শাড়ি। ক্লান্ত বিধ্বস্ত নিতুকে দেখাচ্ছে জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায়। সারা রাত নিতু এখানে বসেছিল। শামীম তামিমের সাথে শুয়েছিল। সকালে উঠে এসে সোফায় বসেছে। শামীম বুঝে উঠতে পারছে না কাকে দোষ দিবে। এতদিন নিতুকে সে খারাপ ভাবত, কিন্তু এখন শামীম বুঝতে পারছে সবচেয়ে বেশি নিতু ঠকেছে। অন্ধ ভালোবাসার পুরস্কার এমনভাবে পেয়েছে বেচারা যে তার কাছে দিন রাত সব এক হয়ে গেছে। তামিম এসে জিজ্ঞাসা করলো, তুই বাসায় এলি কখন? তোর ভাবি এভাবে বসে আছে কেন? শামীম মুচকে এসে বলল, আমি পরশু এসেছি ভাইয়া। তামিম বুঝতে পারলো 2 দিন সে বাসায় আসেনি। কিছুটা লজ্জা পেল তামিম। সেদিন নবনীর হাতে থাপ্পড় খেয়ে তামিমের মাথায় রক্ত উঠে গেছিল। নিজের রাগ ক্ষোভ সামলাতে না পেরে ঘিন্ন জায়গায় যেতেও বিবেক বাঁধেনি। আর চোখে নিতুর দিকে তাকালো তামিম। তারপর শামীমকে বলল, ও এভাবে বসে আছে কেন? শামীম হেসে বলল, যার স্বামী প্রাক্তন স্ত্রী হাতে মার খেয়ে পরনারীর কাছে যায়, মদে চুর হয়ে বাসায় আসে, মাতাল হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর নাম ধরে ডাকে বর্তমান স্ত্রীর সামনে, সে আর কীভাবে থাকবে ভাইয়া? তার ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ, তখন তার অবস্থা কেমন হবে? তামিম চোখ রাঙিয়ে শামীমকে ইশারা করলো নিতুর সামনে এসব না বলার জন্য। শামীম হাসলো, ইশারায় বুঝতে পেরে। তারপর বলল, এখন কোনো ভয় পাও পাইয়া? কাল যখন নিজেই সব বলে দিয়েছিল, নবনী নবনী করে হেসেছ, কেঁদেছ, তখন তো ভাবনি ওনার কি হবে? এই মেয়েটাকে যখন ঠকিয়ে বিয়ে করেছো, তখন কেন ভাবনি যেদিন এই মেয়েটা সব সত্যি জানতে পারবে, তখন কেমন করে ভেঙে গুড়িয়ে যাবে সমস্ত ভালোবাসা বিশ্বাস? এর জীবন নরক করে দেওয়ার আগে কেন ভাবনি ভাইয়া? ভাবি সব জেনে গেছে ভাইয়া, কি লুকোতে চাও আর? আর কতদিন লুকিয়ে রাখতে? তামিম চমকে গেল শামীমের কথা শুনে। নিতু বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে তামিম দরজা ধাক্কাতে লাগলো বারবার। চিৎকার করে বলতে লাগলো, নিতু আমার কথা শোনো, আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে দাও অন্তত, প্লিজ নিতু। একবার দরজা খোলো। আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তামিমের চিৎকার শুনে তাহেরা উঠে এলো। তাহেরা বেগম বিরক্ত হয়ে বলল, মেয়ে মানুষের এত তেজ কিসের আবার? বিয়ে তো আমরা জোর করে করাইনি, নিজে তো পাগল হয়ে গেছে আমার ছেলেকে বিয়ে করার জন্য, এখন এত নাটক দেখায় কেন? শামীম হেসে বলল, তোমার ছেলেকে ভালোবেসে মেয়েটা পাগল হয়ে গেছে মা, তাই সে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করি। দোষ তোমার ছেলের, সে সত্যি গোপন করে মেয়েটাকে ঠকিয়েছে। তাহেরা বেগম ধমক করে বললেন, তুই চুপ কর, ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস বসে বসে, বেয়াদব ছেলে। শামীম বলল, এই বেয়াদবি যদি আগে করতে পারতাম, তবে হয়তো এই মেয়েটার জীবন এভাবে নষ্ট হতো না মা। আফসোস আমি আগে জানতাম না মেয়েটা যে এসব ব্যাপারে কিছুই জানে না। নিতু বের হলো 45 মিনিট পর। পরনে শাড়ি চেঞ্জ করে সুতি একটা 3 পিস পরে লাগেজ গুছিয়ে নিতু বের হয়ে এলো। কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। তামিম ছুটে গিয়ে হাত চেপে ধরল। ব্যস্ত হয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো নিতুকে। নিতু হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করলো। একদলা থুতু তামিমের মুখের উপর মেরে বলল, তোর এই নর্দমার চেহারা আমাকে আর দেখাবি না। যদি কখনো আমার সামনে আসিস, তবে সেদিন তুই আমার হাতে খুন হয়ে যাবি। সবাই অবাক হয়ে করে দিয়ে নিতু বের হয়ে গেল বাসা থেকে। তাহেরা বেগম 1 মিনিট লাগলো ব্যাপারটা বুঝতে। বোঝার পরে তাহেরা বেগম ছুটতে গেলেন নিতুকে ধরতে। তার আগে নিতু লিফটে উঠে গেল। তাহেরা বেগম আক্রোশে বাসায় এসে একটা ফুলদানি ভেঙে ফেলল। শামীমের গলা চেপে ধরে বলল, শান্তি পাইছিস তুই? এইটাও আমার দেখার বাকি ছিল? জানোয়ার, তোর এসব উস্কানির জন্য ওই ফকিনীর ঘরে মাইয়া আমার ছেলেকে এভাবে অপমান করে ছেড়ে গেছে। আমি এর শেষ দেখে ছাড়মু, ওই মাইয়ারে আমি মজা দেখামু। শামীম তাহেরা বেগমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তোমার আরও অনেক কিছু দেখার বাকি আছে মা। তোমার পীড়িতির দিশাকে যেদিন আমি 2 লাথি দিয়ে বের করে দিব, সেদিন তুমি আসল মজা পাবে। তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন। শামীম উঠে চলে গেল রুমে। তারপর বেরিয়ে এলো নিজের
ওয়ালেট ব্যাগ নিয়ে। কাউকে কিছু না বলে বের হয়ে গেল বাসা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তামিম হতভম্ব হয়ে রইল পুরো ব্যাপারটায়। কিছুক্ষণ পর তামিমের হুঁশ এলো নিতু তাকে অপমান করে বাসা থেকে চলে গেছে। তামিম ভীষণ আশ্চর্য হলো এই ভেবে যে এতে তার একটুও খারাপ লাগছে না, বরং নিজেকে স্বাধীন মনে হচ্ছে ভীষণ। নিতু নেই মানে তামিমের কোনো পিছুটার নেই। নবনীকে আর একবার ফিরে পাবার চান্স আছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নবনীর কথা ভাবতে। মনে মনে তামিম বলল, জীবন থেকে সবাই হারিয়ে যাক নবনী, তবু তোমাকে আমার চাই। তোমার জন্য উন্মাদনায় মেতে আজ আমি নিতুকে হারিয়েছি, যাতে আমার মোটেও আফসোস নেই। তবু আমি তোমাকেই চাই। তার জন্য যা করা লাগে আমি করতে রাজি। তাহেরা বেগম ছেলের পাশে বসে বলল, মন খারাপ করবি না বাবা। এরকম কত মেয়ে তোর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে দেখিস। আমি তোকে আরও ভালো জায়গায় বিয়ে দেবো। তামিম রেগে গিয়ে বলল, আর কত, আর কত তোমার হাতের পুতুল বানিয়ে রাখবে আমাকে? আমার নিজেকে মানুষ বলে মনে হয় না। মেরুদণ্ডহীন পুরুষ আমি, যার কারণে অনিচ্ছের সত্ত্বেও তোমার পাল্লায় পড়ে আমার নবনীকে ছেড়ে দিয়েছি। এখন বুঝতে পারছি নবনী ছাড়া আমার কিছুতেই চলবে না। সোজা সাপটা একটা কথা শুনে রাখো মা, বিয়ে করে আমি আবার নবনীকে আনবো। তোমার থেকে আমার জীবন নিয়ে আর একটা উপদেশও আমি শুনতে চাই না। আমার জীবন তুমি নষ্ট করে দিয়েছো নিজের লোভ মেটাতে গিয়ে। তাহেরা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে তামিম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তাহেরা বেগম সাপের ন্যায় ফুঁসতে লাগলেন, ওই ছোট লোকের মেয়ে নবনীর উপর এখনও ছেলের মন পড়ে আছে, তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। সাত সকালে নিতুকে দেখে রেবেকা ভীষণ অবাক হলেন। বরকত সাহেব মেয়েকে দেখে এগিয়ে এসে বুকে টেনে নিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেমন আছিস তুই? নিতু কান্নার জন্য কথা বলতে পারল না। রেবেকা বেগমও গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে নিতু বেহুশ হয়ে গেল। বরকত সাহেবের মুখ রক্তশূন্য হয়ে গেল। রেবেকা মেয়ের মাথায় তেল পানি দিলেন, মুখে পানির ছিটা দিলেন। কিছুক্ষণ পর নিতু উঠে বসলো। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, বাবা, এক্কেবারে চলে এসেছি বাবা। তামিমকে যত শীঘ্র সম্ভব আমি ডিভোর্স দিতে চাই। বরকত সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিলে বললেন, অনিচ্ছা, আচ্ছা ঠিক আছে মা, জীবন তোর, সিদ্ধান্তও তোর। তুই আগে সুস্থ হয়ে নে, তারপর কি হয়েছে সব খুলে বল। নিতু এক গ্লাস পানি খেয়ে বলল, তামিম আমাকে ঠকিয়েছে বাবা। তামিম আগে একটা বিয়ে করেছে নবনীয়ন নামের একটা মেয়েকে। তারপর আমার সাথে সম্পর্ক হবার পর তামিমের মা আর আমার চাকরির লোভে পড়ে ওই নিরীহ মেয়েটিকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তামিম আমাকে মন থেকে ভালোবেসেনি বাবা। আমাকে হয়তো ওর ভালো লাগতো, সেটাও ভালোবাসা ভেবে নিয়েছে। কিন্তু এখন যত দিন যাচ্ছে ও বুঝতে পারছে ও আসলে আমাকে কখনো ভালোবাসতে পারেনি। এভাবে সংসার তো হয় না বাবা। আমি তো ওকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, সেখানে ওর সবটা জুড়ে আমি নেই। আমি এসব নিতে পারছি না বাবা। আমার যতবার মনে হচ্ছে আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে গেছে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আর যতবারই মনে হচ্ছে আমার সত্যিকারের ভালোবাসার দাম তামিম দিতে পারেনি, আমার ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি সত্যি ভালোবাসি ওকে, কেন এভাবে ঠকালো আমায়? বরকত সাহেব মেয়ের কষ্ট অনুভব করতে পারলেন। বেঁকে বসলেন রেবেকা, মুখ অন্ধকার করে বললেন, বিয়ে ছেলে খেলা নয় নিতু, সমাজে আমাদের একটা সম্মান আছে। সবাই যখন জানবে তোর ডিভোর্স হয়ে গেছে, আমরা মুখ দেখাতে পারবো না। তাছাড়া তামিম আগে যদি বিয়ে করে থাকে, তাকে এত হাইলাইট করার কি আছে? এরকম তো অহরহ ঘটে। সব মেয়ে কি তাই বলে স্বামী সংসার ছেড়ে চলে আসে কি? একটা ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিলেই তো হয়। সব কিছুতে এত বড় করে দেখতে নেই। বরকত সাহেব অবাক হয়ে বললেন, কি বলছো তুমি এসব? এই তোমার শিক্ষা রেবেকা? আমার মেয়েকে ওরা ঠকিয়েছে। একে তো সত্যি গোপন করে বিয়ে করেছে, তারপর আমার মেয়ে ওর স্ত্রী থাকা সত্ত্বেও সেই ছেলে অন্য একটা মেয়েকে চাচ্ছে। যেখানে আমার মেয়ে এত বড় অপমান হয়েছে, সেখানে আমার মেয়ে আবার ফিরে যাবে? রেবেকা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ যাবে। না গিয়ে কী করবে? ডিভোর্সি মেয়েকে তুমি ঘরে রেখে কী করবে? লোকে হাসাহাসি করবে। ঋতুর শ্বশুরবাড়ির লোকেরা শুনলে মেয়েকে অপদস্থ করবে, ঋতু শুনলে রাগ করবে। তাছাড়া এই সমাজে ডিভোর্সি মেয়েদের কত দোষ তুমি জানো? বিয়ে দিতে পারবে মেয়েকে? নিতুর মায়ের কথা শুনে ভীষণ চমকালো। এই কাকে দেখছে সে? এই কি তার আপন জন্মদাত্রী মা? শিক্ষিত একজন মানুষ হয়ে তিনি এরকম মানসিকতার ধারণ করেন? মেয়ের এই নাজুক অবস্থায় মেয়েকে সাপোর্ট না দিয়ে উল্টো মেয়েকে কথা শোনাচ্ছেন। শিক্ষিত হলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে না, আবারও প্রমাণ পেল নিতু। মানুষ হতে গেলে মানবিকতার দরকার। সমাজ কি এরকম হয়? আমাদের সমাজে এরকম কত বাবা মা আছেন যারা মনে করেন মাটি কামড়ে পড়ে থেকে সংসার করে যাওয়াটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। যেখানে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মিল থাকুক আর না থাকুক, লোক দেখানোর সম্পর্ক থাকলেই হলো। ভেতরে ভেতরে দুটো মানুষ যে দুই মেরুর অধিবাসী হয়ে যায়, তাদের কাছে সম্পর্ক শব্দটা হয়ে যায় সম্পূর্ণ ঠুনকো, তা কে জানে। সকালবেলা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মেঘ প্রতিদিনকার ন্যায় মতো ফাল্গুনি আর চৈতালিকে পড়াতে এলো। মাসুমা বেগমও সেই মুহূর্তে উপস্থিত একজন
ফর্সা স্বাস্থ্যবতী মহিলাকে সাথে নিয়ে। নবনী ভীষণ চমকে গেল মাসুমা বেগমকে দিয়ে। মাসুমা বেগম নবনীকে জড়িয়ে ধরে বলল, মাগো, আমি আজ এসেছি তোমাকে আমার আপন করে নিতে। তোমার বাবা মা কোথায়? মাসুমা বেগম দুই হাতে ফলমূল, পাশের মহিলার হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট। নবনীর বাবা মা দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল। নবনী আমতা আমতা করে বলল, ওনারা আমার বাবা মা। মাসুমা বেগম এগিয়ে গিয়ে রাবেয়া বেগমকে জড়িয়ে ধরলেন। তারপর বলেন, আপা, আপনার মেয়েটাকে নিজের বাড়ির বউ করে নেওয়ার জন্য এসেছি আমি। আপনার মেয়েটা এত লক্ষ্মী আপা, আমার ভীষণ মনে ধরেছে। নবনী চমকালো। মাসুমা বেগম কি তবে জেনে গেছে সব? রাবেয়া মাসুমা বেগমকে বসালেন নিজের রুমে নিয়ে। তারপর নবনীকে ইশারা করলেন ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে। মাসুমা বেগম বিছানায় একপাশে বসে বললেন, উনি আমার বড় আপা। আপার দুই ছেলে, প্রথমজন বিয়ে করে বউ নিয়ে সিলেটে থাকে। ও ডাক্তার, সিলেটে সরকারি হাসপাতালে চাকরি করে। আর ছোটজন সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার। ছোট থেকে আমার হাতের উপর মানুষ হয়েছে দুজনেই আমার ছেলের সাথে। রাবেয়া বেগম হাসিম আলী দিয়ে তাকালেন। হাসিম আলী গলা খাঁকড়ে দিয়ে বলেন, আপা, আপনার সাথে নবনীর পরিচয় হলো কীভাবে? তাই তো জানা হলো না। মাসুমা বেগম উৎসাহ নিয়ে বলেন, আমরা শিমলামার বাসায় আপনার মেয়েটাকে আমি প্রথম দেখেছি। নবনী তো আমাদের অফিসে চাকরি করে। এত নম্র, সব ভদ্র, সুন্দর মেয়ে তো আজকাল দেখাই যায় না। মেয়েটাকে দেখে আমার কেমন ভীষণ আপন আপন মনে হচ্ছে। সত্যি বলতে কি, আমি কিন্তু প্রথমেই আমার ছেলের বউ করতে চেয়েছি মেয়েটাকে। কিন্তু আমার ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ছেলের পাগলের মতো ভালোবাসা থেকে আমার নিজেরই বুক ফেটে কান্না আসে। এদিকে আপনার মেয়েটাও এত মনে ধরেছে যে কিছুতেই তাকে অন্য কারো বউ হতে হবে এটা মানতে পারছি না। তাই ছুটতে এলাম আমার শৈবালের বউ করার জন্য। নবনী নাস্তা নিয়ে আসতে মাসমা বেগমের বোন আসমা উঠে গিয়ে নবনীর পাশে দাঁড়ালো। নবনীর মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, আমার বোনের চয়েসের উপর আমার বিশ্বাস আছে। আমার বোন খাঁটি সোনা বাছাই করছে আমার ছেলের বউ করার জন্য। নবনী আঁতকে উঠল শুনে। তারপর সবাইকে নাস্তা দিয়ে বের হয়ে এলো। ফাল্গুনীদের রুমে গিয়ে দুই বোনকে বলল, ডাইনিং টেবিলে তাদের জন্য সেমাই রেখে এসেছি, খেয়ে আয় যা দুজনে। দুই বোন উঠে যেতে নবনী মেঘের পাশে চেয়ারে বসে বলল, সর্বনাশ হয়ে গেছে। মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, সে তো আমার অনেক আগেই হয়েছে। যেদিন তোমাকে কাদা পানিতে মাখাপাখি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি সেদিনেই আমার সর্বনাশ হয়ে গেছে। সবাই প্রেমিকার চোখে নিজের সর্বনাশ দেখে। আমি মনে হয় একমাত্র প্রেমিক যে কিনা প্রেমিকার গায়ের কাদা পানিতে নিজের সর্বনাশ দেখলাম। নবনী ভুরু কুঁচকে চলল, বেশি কথা বলেন আপনি। আপনার মা এসে হাজির হয়েছে, আপনার খালাতো ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মেঘ চমকে বললেন, মা কিভাবে তোমার বাসা ছিল? নবনী উদাস হয়ে বলল, আপনার মা তো আপনার মতোই কোনোভাবে বাসা চিনে নিয়েছে। এখন আপনি দ্রুত বিদায় নিন। মেঘ উঠে দাঁড়ালো, তাই তো, আমাকে তো পালাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। দরকার হলে শৈবাল ভাইকে হাত করে নেব। আসছি আমি বলে বের হতে গিয়েও দাঁড়িয়ে গেল। তারপর হঠাৎ করে নবনীর হাত চেপে ধরে টান দিয়ে নিচের বুকের কাছে এনে বলল, তোমার স্থান শুধু আমার বুকে নবনী। এখান থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি শুধু এইটুকু দেখো, চাচা চাচি যেন কখনোই তোমার ডিভোর্সের ব্যাপার প্রকাশ না করে। নবনীর লজ্জায় মাথা নিচু করে ফেলল। মেঘ বের হতে গিয়েও আসমা বেগমের সামনে পড়ে গেল। মাসমা বেগম নবনীর বাবা মায়ের সাথে কথা বলছিল। আসমা বেগম বের হয়ে এলেন নবনীদের বাসাটা দেখার জন্য। মেঘকে দেখে আসমা বেগম কেমন থতমত গেলেন। তারপর বিস্মিত হয়ে বললেন, মেঘ, তুই এখানে? মেঘ নাচানার ভান করে বলছো, আমাকে বলছেন? আমি তো মেঘ না চাচি, আমার নাম রফিন, ফাল্গুনীদের টিউটর টিচার। আসমা বেগম হতবিম্বল হয়ে তাকিয়ে রইলেন। অসম্ভব মেঘ, আমার সাথে চালাকি করবি না। আমি জানি তুই আমাদের মেঘ। আমি তোর মাকে ডেকে আনছি। মেঘ হেসে বলল, আপনার ভুল হচ্ছে চাচি, আমাকে দ্রুত যেতে হবে। আমার অফিসের আজ একটু তাড়া আছে যাবার জন্য। অফিস থেকে এক সপ্তাহের জন্য আমাকে রাজশাহী যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে মেঘ বের হয়ে গেল। আসমা বেগম ডাকাডাকি শুনে মাসমা বেগম, হাসিম আলী, রাবেয়াও বের হয়ে এলেন। নবনী দরদরে ঘামতে লাগলো এই হালকা শীতে। খোলা বারান্দা দিয়ে উত্তরের বাতাস সগৌরবে ভেতরে প্রবেশ করছে। শীতের বুড়ি কুয়াশার চাদর গায়ে জড়িয়ে প্রকৃতি নিজের সবটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা করছে। মাসমা বেগম এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপা? আসমা বেগম হতভম্ব হয়ে বললেন, মেঘ এসেছে এখানে। বিশ্বাস কর মাসমা, আমি নিজের চোখে মেঘকে দেখছি। অথচ সে বলছে ও নাকি মেঘ না, কি যেন নাম বলে গেল। নিজের নাম রাফিন না সাফিন মনে নেই। মাসমা বেগম অবাক হয়ে বললেন,
কি বলছো আপা? মেঘ এখানে আসবে কেন? ওরা বাবা ছেলে মিলে তো জগিং করতে বের হয় প্রতিদিন সকালে। একসাথে বেরোয় আবার একসাথে ফিরে আসে। আসমা বেগম দৃঢ় গলায় বলল, আমার দুই চোখ যথেষ্ট ভালো আছে রে। আমি অন্তত মেঘকে চিনতে ভুল করব না। হাসিম আলী বললেন, আপনার ভুল হইতেছে আপা। আপনি যার কথা কইতেছেন সে তো আমার দুই মাইয়ার মাস্টার। ওদের পাড়ার এতিম ছেলে, একটা মেসে থাকে। আসমা বেগমের তবুও বিশ্বাস করতে পারলেন না। নিজের চোখে দেখেছেন তিনি, ভুল দেখেননি তা তিনি 100% নিশ্চিত। মাসমা বেগমকে বললেন, তুই শফিককে কল দিয়ে মেঘের কাছে ফোন দে। মাসমা বেগম বিরক্ত হয়ে বললেন, দিচ্ছি। অযথা তুমি সন্দেহ করলো। শফিক আহমেদকে কল দেওয়ার সাথে সাথে তিনি কল রিসিভ করলেন। মাসমা বেগমকে বললেন, তুমি কোথায়? মেঘ কোথায়? শফিক আহমেদ ক্লান্ত ভঙ্গিতে বললেন, আমি আর মেঘ এই তো একসাথে একটা বেঞ্চে বসে আছি। যা দৌড়ান দৌড়েছে আজকে বাপ বেটা মিলে। এভাবে ওয়ার্কআউট করলে আরও অন্তত কয়েক বছর আমি বেঁচে থাকার সম্ভাবনা আছে। আমি তো তুমি মরে যাওয়ার পর নতুন একটা বিয়ে করার প্ল্যানিংও করে রেখেছি। আমার নাতিপুতি হলে ওদের সাথে ডিসকাস করবো ব্যাপারটা নিয়ে। ওরা যদি রাজি হলে তুমি জীবিত থাকালে নতুন দাদি এনে দিব ওদের। ওদের আবদার তো আমি ফেলে দিতে পারি না, কি বলো তুমি? মাসুমা বেগম নিজের রাগ কন্ট্রোল করে বলো, মেঘের কাছে ফোনটা দাও। শফিক আহমেদ মেঘের কাছে ফোন দিতে লাগলো। মেঘ হাঁপাতে হাঁপাতে বললো, হ্যাঁ মা বলো। মাসুমা বেগম বললো, কী দরকার এত এক্সারসাইজ করার? এমনিতে রোগা পটকা শরীর তোর। তোর বাপকে বল বেশি করে দৌড়ে জলহস্তি সাইজের থেকে মানুষের সাইজে আসতে। তুই বাবা এত কষ্ট করিস না। মেঘ হেসে বলল, মা ফিট থাকতে হলে একটু কষ্ট করতেই হবে। তোমার ছেলের এত মেয়ের ক্রাশ তো এমনি এমনি হয়নি। মাসুমা বেগম ফোন রেখে বোনের দিকে তাকিয়ে বলল, তুমি অযথা সন্দেহ করছো। একরকম দেখতে 7জন মানুষ পৃথিবীতে আছে। মেঘ আর ওর বাবা একই সাথে আছে। কাকে না কাকে দেখে কি নাকি ভাবছো কে জানে। আসমা বেগম দ্বিধায় পড়ে গেলেন। মেঘ বাবাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ বাবা, আজ বড় বাঁচা বেঁচে গেছি। তুমি কিভাবে এলে এখানে? শফিক আহমেদ বললেন, তোর মা গাড়িতে বসে আমাকে কল দিয়ে বলল শৈবালের জন্য নবনীকে দেখতে গেছে। শুনেই তো আমার মনের ভিতর বিপদ সংকেত বেজে গেল। আমি উবার নিয়ে চলে এলাম এখানে। তোর মায়ের বুদ্ধির দৌড় কতটুকু তা তো আমার জানা আছে। তাই বুঝলাম কোনোভাবে যদি তোকে দেখে পেলে সন্দেহ করে নিঘাত আমাকে কল দিবে। মেঘ চিন্তিত হয়ে বলল, বাবা আমার খুব চিন্তা হয় একটা ব্যাপার। মা যেদিন শুনবে নবনীর ডিভোর্সি, সেদিন কেমন রিয়াক্ট করবে? উনি এসব ব্যাপারে কেমন খুঁতখুঁতে তা তো তুমি জানো। আমি কিন্তু কোনোভাবেই নবনীতাকে হারাতে পারবো না বাবা। মাকে তুমি যেভাবেই পারো ম্যানেজ করে নাও। মা ম্যানেজ হয়ে গেলে আমি নবনীকে বিয়ের কথা বলবো। তুমি না পারলেও আমি নবনীকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব দরকার হলে। তবুও কেউ ওকে খোঁচা দিয়ে কথা বলবে এসব সহ্য করতে পারবো না। শফিক আহমেদ হেসে বললেন, তোর বাবা আছে না তোর পাশে, বাবার উপর ছেড়ে দে। এসব ছোটোখাটো ব্যাপার, সব কিছু বাবা সেটিং করে রেখেছে। তুই রিল্যাক্স মুডে চুটিয়ে প্রেম কর বৌমার সাথে। মেঘ হেসে ফেলে বাবাকে জড়িয়ে ধরলো। তারপর দুজনে উবার থেকে নেওয়ার গাড়িতে উঠে বাসার পথ ধরল। সবার থেকে বিদায় নিয়ে মাসমা বেগম আর আসমা বের হয়ে এলেন। লিফটে দাঁড়িয়ে দুজনে নবনীর ব্যাপারে কথা বলছেন। আসমা বেগম বললেন, মেয়েটাকে আমার ভালো লেগেছে ভীষণ। ওরা পজিটিভ সাইড নিলে আমরা আগামী শুক্রবার শৈবাল শৌকতকে নিয়ে এখানে এসে পাকা কথা বলে যাব। মাসমা বেগম বললেন, আমি তোমাকে বলেছি না নবনীকে দেখলে তুমি অমত করতে পারবে না। লিফটে দাঁড়িয়ে থাকা তামিম সবটা শুনল। তারপর লিফট থেকে বের হয়ে বলল, এক্সকিউজ মি, আপনার কি 3rd ফ্লোরে থাকা নবনীর কথা বলছেন? মাসমা বেগম, হ্যাঁ। আপনি কে? তামিম হেসে বলল, আমি ওর এক্স হাজবেন্ড। আপনারা অযথাই সময় নষ্ট করছেন। মেয়েটা এতটা ভালো না। আপনাদেরকে সম্ভ্রান্ত পরিবারের মানুষ বলে মনে হচ্ছে, তাই কথাটা বললাম। আপনাদের ছেলেরও ও নিশ্চয় আগে একটা বিয়ে হয়েছে, তা না হলে তো কেউ ডিভোর্সি মেয়েকে অবিবাহিত ছেলের সাথে বিয়ে করতে চায় না। মাসুমা বেগম আসমা বেগম দুজনেই ভীষণ চমকালো তামিমের কথা শুনে। তামিম মুচকে এসে বলল, আমি জানি আপনারা তো বিশ্বাস করতে পারছেন না। ব্যাপার না, বিল্ডিংয়ের লিফটম্যান, দারোয়ান, কেয়ারটেকার সবাই জানে এই ব্যাপারটা। ওনাদের জিজ্ঞাসা করে নিতেই পারেন আপনি। দেরি না করে তামিম মুচকে মুচকে হাসতে হাসতে অফিসের জন্য চলে গেল। মাসুমা বেগম রক্তশূন্য হয়ে গেল শুনে। আসমা বেগম বলেন, এসব কি মাসমা? আমার ছেলে অবিবাহিতা, আর তুই কিনা একটা ডিভোর্সি মেয়ের জন্য আমার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এলি। মাসমা বেগম কী বলবেন খুঁজে পেলেন না। আসমা বেগম বাসায় পৌঁছে দিতে ড্রাইভারকে বলে দিয়ে মাসমা বেগম সিমলার বাসায় চলে গেলেন। সিমলা তার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান। মাঝে মাঝে মাসমা বেগম মনে হয় তিনি বুঝি মেঘলার চাইতে সিমলাকে বেশি ভালোবাসেন। সিমলার বাসায় গিয়ে মাসুমা বেগম ধপ করে বসে পড়লেন সোফায়। তারপর বিড়বিড় করে বললেন, এত বড় প্রতারণা ওরা একটা বড় বললো না? ওদের মেয়ের আগে একটা বিয়ে হয়েছে। সিমলা চা নিয়ে এসে বলল, কার সাথে কথা বলছো মামি? মাসুমা বেগম বলল, নবনীর কথা। সিমলা হেসে বলল, শফিক আহমেদ আগেই মাসুমাকে বলে রেখেছেন এই ব্যাপারে। শফিক আহমেদ জানতেন এরকম কিছু শুনে মাসুমা বেগম সিমলার কাছে ছুটে আসবেন পরামর্শ দিতে। সিমলা মুচকি এসে বলল, কি? সে কি মামি, তুমি জানো না? আমি তো ভেবেছি তুমি আগেই জেনেছো। আমি বলতে ভুলে গেছি আসলে।
তারপর শিমলা মাসুমা বেগমের নবনীর সম্পর্কে সব কিছু খুলে বললেন। শুনতে শুনতে মাসুমা বেগমের দুই চোখ বরাবর অশ্রুতে টইটুম্বুর হয়ে গেল, বুকের ভিতর মুচড়ে উঠল। আসমা বেগমকে কল দিয়ে বলল, শোন আপা, নবনীকে তোর ছেলের বউ করার দরকার নেই। ওর ছবি তুই ফোন থেকে ডিলিট করে দে। নবনীকে আমি আমার মেঘের বউ বানাবো। আসমা বেগম হতভম্ব অবস্থায় রেখে মাসুমার ফোন কেটে দিলেন। শীতের আগমন প্রকৃতিতে শূন্যতা দেখা দিয়েছে। ঝরে পড়ছে গাছের পাতা, হু হু করে আসা উত্তরের হাওয়া কাঁপিয়ে দিচ্ছে যায় সারা শরীর। শীত জানান দিচ্ছে, আমি আসছি তোমাদের দুয়ারে। অন্যরকম এক আমেজ মেতে উঠবে সবাই। অফিসে গিয়ে তামিম একেবারে নির্বিকার রইল। নোটিশে দেখতে পেল আগামীকাল জাফলং যাওয়া যাবে। তামিম ভুরু কুচকে বলল, জাফলং? শুধুমাত্র শফিক আহমেদের বিবাহবার্ষিকী উপলক্ষে? তামিমের মনে সন্দেহ দেখা দিল। চাতকের ন্যায় সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তামিম ভাবতে লাগলো, রহস্য কী? রহস্য উদ্ঘাটন করে তামিম খুব একটা সময় লাগলো না। নবনীর শখ ছিল জাফলংয়ে যাবার। প্রায় সময় নবনী বলতো, আমাদের হানিমুনে আমরা জাফলং যাব। বিয়ের পর দিশা, লুবনা তাদের বন্ধুদের সাথে জাফলং গিয়েছিল ঘুরতে। নবনীর সেদিন ভীষণ মন খারাপ ছিল। বার কয়েক তামিমের সামনে বলেছিল, জাফলং জায়গাটা কি ভীষণ সুন্দর, টিভিতে দেখলে আমার যেতে ইচ্ছে করে। তাহেরা মুখ বাঁকিয়ে বলেছিল, জাফলং যাওয়া আসা থাকার জন্য যে টাকা লাগে, তোর বাপে জীবনের চোখে দেখেছে সেই টাকা একসাথে ফকিরের মেয়ের স্বপ্ন দেখে না। লজ্জায় অপমানে নুইয়ে গিয়ে নবনী বলেছিল, আমি তো যেতে বলছি না মা, এমনিতে বলেছিলাম আমার ভীষণ ভালো লাগে। লুবনা ফেরার পর নবনী ভীষণ আগ্রহ নিয়ে ওদের ঘোরাঘুরির ছবি দেখছিল। তামিমের সামনে লুবনা নবনীকে বলল, তোমার তো এসব দর্শনীয় জায়গায় যাবার ক্ষমতা হবে না ভাবি, তুমি বরং টিভিতে আমাদের ছবি দেখে মনকে বুঝ দাও। অপমানে নবনীর মুখ কালো হয়ে গেছিল। কাজ আছে বলে নবনী ছুট্টে রান্নাঘরে চলে গেল। তামিম এখন ভাবতেই হাসি পায়, অথচ লুবনা আর দিশা ট্যুরের সম্পূর্ণ টাকা তামিম নিজেই দিয়েছিল। আর হানিমুন, কখনোই তো তামিম ভাবেইনি হানিমুন নিয়ে। যাকে সবাই মিলে সবসময় ডোমিনেট করে আসছিল, আজকে সেই মেয়েকে ইমপ্রেস করতে কিনা একটা অফিসের বস, অফিসের মানুষ সবাইকে নিয়ে জাফলং। তামিমের খুব রাগ হলো নিজের উপর, মায়ের উপর, তবে সবচেয়ে বেশি রাগ হলো নবনীর উপর। এই মেয়েটা কেন সব কিছু নীরবে সহ্য করে গেছে? কোনো প্রতিবাদ করেনি নিতুর মতো। কেন নিতুর মতো সবার কথার দাঁত ভাঙা জবাব দেয়নি? তাহলে তো তামিম তাকে হারাতে হতো না। নিজের সব ভুলে আজ তামিমের চোখে ধরা দিচ্ছে, সেই সাথে মাথাচাড়া দিয়ে হচ্ছে রাগ। যেভাবেই হোক নবনীকে চাই। সে যেসব ভুলের জন্য নবনীকে হারিয়েছে, একবার নবনীকে ফেলে সব ভুল শুধরে নিবে তামিম। মেঘ নবনীকে টেক্সট দিয়ে ডিসিশন করলো, ট্রেনেই যাব তো? ডিসিশন ফাইলেন। নবনী কিছুক্ষণ চুপ করে ভেবে বলল, না বাসেই যাব, ট্রেনে অন্য সময় যাব, এবার আসো। মেঘ উৎফুল্ল হয়ে বলল, হানিমুনে যাওয়ার সময় ট্রেনে যাব। আমরা কিন্তু 1 মাসের নিচে হানিমুনে যাব না, আগেই বলে দিলাম। নবনী ফিক করে হেসে বলল, সবসময় এত বেশি ভেবে নেন কেন আপনি? একটু কম ভাবতে পারেন না এসব নিয়ে? মেঘ দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, মোটেও না, আমি ভীষণ এক্সাইটেড এসব নিয়ে। বিয়ে, বাসর, হানিমুন, বেবি প্ল্যানিং, এসব সব পুরুষের মতো আমারও ভীষণ ইন্টারেস্ট বিবেজান। হয়তো একটু বেশি ইন্টারেস্ট এসবে। নিজের ভালোবাসার মানুষকে পেলে সব পুরুষের মনের হয় আমার মতো মাথা খারাপ হয়ে অবস্থা হয়ে যায়। নবনী নবনী হেসে ফেলল মেঘের কথা শুনে। কাচের দেওয়ালের অপর পাশে হতে মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নবনীর দিকে। নবনী মাথা নিচু করে নিজের কাজে মন দিল। কাজ করতে করতে গিয়ে নবনীর মনে হলো, তামিমও নিশ্চয় নিতুকে নিয়ে এভাবেই প্ল্যান করেছে। ভালোবাসার মানুষকে তো তামিম পেয়েছে। নবনীকে নিয়ে না দেখা না ভাবা স্বপ্ন হয়তো নিতুকে নিয়েই তামিম ভেবে রেখেছে। নবনী মোটেও খারাপ হয় না এখন আর তামিম নিতুর কথা ভাবলে। নবনী বরং খুশি হয় এই ভেবে তামিমের সাথে বিচ্ছেদ হওয়ার কারণে মেঘের মতো সুন্দর মনের একজন মানুষকে নবনী পেয়েছে। নবনীর মনে একটা সুপ্ত ইচ্ছা, মেঘের সাথে বিয়ে হবার পর নবনী তামিমকে ধন্যবাদ দিবে। 10 মিনিটের পর মেঘ ব্যস্ত হয়ে নবনীকে কেবিনে ডাকলো। নবনী যেতেই মেঘ একটা মোবাইল ওপেন করে বলল, নিতু রেজিগনেশন লেটার পাঠিয়ে দিছে, দেখো। নবনী অবাক হলো দেখে। হঠাৎ কী এমন হলো নিতু চাকরি ছেড়ে দিল? নিতু মেয়েটা নবনীর এমনিতে ভীষণ ভালো লেগেছে। কি ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে। শুধু একটাই ভুল, সে সঠিক মানুষ চিনতে পারেনি। কিন্তু তাতে কি, নবনীর জন্য তামিম হয়তো সঠিক মানুষ ছিল না। তাই তো নবনীর চোখে তামিম ভুল মানুষ, কিন্তু নিতুর সাথে তো তেমন কিছু না। বরং নিতু আর তামিম মেড ফর ইচ আদার। তাহলে কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল? গতকাল তো নিতু অফিসে আসেনি। নবনী নিজের ডেস্কে আসার কিছুক্ষণ পর মেঘের কল এলো। রিসিভ করতে ওপাশ থেকে নিতুর গলা ভেসে আসলো। কোনো ভনিতে স্যারে নিতু সালাম দিয়ে বলল, আমি নিতু স্যার, একটু আগে আমি রেজিগনেশন লেটার দিয়েছি। আমার পক্ষে আর চাকরি করা সম্ভব না। মেঘ বলল, আপনি কি অফিসিয়ালি কোনো প্রবলেমের জন্য জব ছেড়ে দিচ্ছেন মিসেস নিতু? এরকম কিছু হলে আমাকে বলুন, আমি ব্যাপারটা দেখব। কোনো প্রবলেম থাকলে
তাও সলভ করব। নিতু মলিন হেসে বলল, না স্যার, এরকম কিছু না, বরং আমার দৃঢ় বিশ্বাস আপনার অফিসের মতো ফ্যাসিলিটি আমি অন্য কোথাও পাবো না। মেঘ বলল, দেন আপনার অন্য কোনো প্রবলেম হলে বলুন আমাকে, আপনি চাইলে ছুটি নিতে পারেন, কিছুদিন ছুটি কাটান না হয় মিসেস নিতু। নিতু হেসে বলল, স্যার, আমি কিছুতেই আর এই জবটা করতে চাই না। আমার আর আমার হাজব্যান্ডের মধ্যকার সম্পর্ক ভেঙে গেছে। আমি আমার জব ছেড়ে দেওয়ার খবরটা বলার জন্য আপনাকে কল দেইনি স্যার। আমি কল দিয়েছি এটুকু বলতে চাই, আমি জানি আপনি নবনী ম্যাডামকে ভীষণ ভালোবাসেন। আপনি নিশ্চয় ওনার অতীত সম্পর্কে সবটা জানেন। আমি সেই কালপিট যার কারণে নবনী ম্যাডামের সংসার ভেঙে গেছে। তা বিশ্বাস করুন স্যার, আজকের আগে আমি ঘুণাক্ষরে টের পাইনি তামিমের এক্স ওয়াইফ ছিল, অথবা রিলেশনে থাকাকালীন ও যদি আমি জানতাম, তবে কিছুতেই নিজের হাতে কারো সংসার আমি ভেঙে দিতাম না। অন্ধ ভালোবাসার মোহে পড়ে আমি বিয়ে করে ফেলেছি। গতকালে যখন সব জানার, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, এজন্য জবটা ছেড়ে দেওয়া। আমি সরি, নবনী ম্যাডামের মতো সাহসী নই, তাই একই অফিস থেকে তামিমকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ভীষণ ভীতু স্যার। স্যার, আপনাদের সম্পর্ক যত শীঘ্র সম্ভব কাগজে কলমে স্বীকৃতি দিতে ফেলুন। তামিম উঠে পড়ে লাগবে ম্যাডামকে আবার নিজের করে নেওয়ার জন্য। গত রাতে ড্রিঙ্ক করে এসে তামিম অনেক প্রলাপ বলছে। ম্যাডামকে আর ওই নরকে যেতে না হয় স্যার, ওই নরকে ম্যাডাম যাতে আর নিতে না পারে। তামিম, আপনি স্যার একটু সতর্ক থাকবেন। রাখছি স্যার। একদমে সব বলে নিতু ফোন রেখে দিল। মেঘের চোয়াল শক্ত করে গেল ক্রোধে। ইচ্ছে করলো তামিমের টুটি চেপে ধরতে। রেবেকা বেগম চিৎকার করে বরকত সাহেবকে ডেকে বললেন, তোমার মেয়ে এখন ড্রামা কুইন হয়েছে, ড্রামা করার জন্য সংসার ভেঙেছে, এখন আবার চাকরি ছেড়ে দিয়েছে তোমার মেয়ে। এটা কি নাট্যশালা পেয়েছে নাকি? জীবন কি ওর কাছে রঙ্গমঞ্চ? ওর যখন যা চাইবে তাই করবে। বরকত সাহেব শান্ত স্বরে বলেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রেবেকা? ওই কুলাঙ্গারের সাথে একই অফিসে আমার মেয়ে জব করবে, এত কিছুর পরও তুমি কি এটুকু বোঝো না? ওই ছেলেকে দেখলে আমার মেয়ের মানসিক অবস্থা কেমন হবে? মেয়েকে আজকে এসেছে, ওকে একটা পার্সোনাল স্পেস দাও। আমার মেয়ে একটু নিজেকে সময় দিক। লেখাপড়া যখন দুই কলম শিখেছে, তোমার মাথায় বোঝা হয়ে থাকবে না আমার মেয়ে। রেবেকা বেগম চেয়ারে হেলান দিয়ে বলেন, তোমার মনে আছে আমার ছোট্ট বোনের ডিভোর্সের পর কি হলো? পুরো সমাজের মানুষ আমার বাবা মাকে ছিচি করত। দোষ কার, সমস্যা কি, কেউ তা জানতে চাইল না। আমার বোনটাকে যেন দেখতো, সেই ভুরু কুচকে বলতো, এই মেয়ে তো ডিভোর্সি। যেন ডিভোর্সি মানে একজন অপরাধী। মানুষ খুন করার চাইতেও বড় অপরাধ এটা। তোমার মাও আমাকে সুযোগ পেলে এই নিয়ে কথা শুনিয়ে দিত। আমার বাকি অন্য দুই বোনের শাশুড়িও এরকম আমার বোনদের কথা শোনাতো। অথচ কেউ জানতে চায়নি 6 বছরের সংসার জীবনে আমার বোনটা কত যন্ত্রণা সহ্য করত। সারা অঙ্গে মারের কালশিটের দাগ দেখেছে। আমার 4 বোন হাউমাউ করে কেঁদেছে। আব্বা আম্মাও সেসব জানায়নি। আমার বোনটা কোথাও স্বস্তি পায়নি। কেউ তাকে একটাবার কোমল স্বরে বলেনি, মন খারাপ করো না, তোমার জন্য আল্লাহ কিছু ভালো রেখেছেন। আমার বোনটা আমাদের 3 বোনের কাছে এসে 2 দিন থাকতে পারেনি আমাদের শ্বশুরবাড়ির লোকের ভয়ে। তুমি হয়তো এসব জানতে না, আমিও বিচার দিইনি কখনো এসব নিয়ে, কিন্তু বুকের ভেতর সেই যন্ত্রণা আজও রয়ে গেছে। সবার এত অপমান অবহেলা সহ্য করতে না পারে আমার রেনু, আমার ছোট বোনটা, আমার আদরের পুতুলটা গলায় দড়ি দিল। আমার বোনের মৃত্যুতে এই সমাজের মানুষের কথা শোনানো বন্ধ হলো না। আমরা 3 বোনে পান থেকে চুন খসলে শুনতাম, সবাই বলেছে এর বোনের মতোই অবস্থা হবে এদের, সংসারী মেয়ে না এরা। এরকম হলে কি আর ছোট বোনটা সংসার ছেড়ে আসতো? কত বড় পাপ করেছে সে জানে? তা না হলে কি এমনি এমনি গলায় দড়ি দিত? তোমার বাবা মাও শিক্ষিত ছিল, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, আমরা বাকি 3 বোনের শ্বশুরবাড়ির মানুষও শিক্ষিত, অথচ সবাই সুযোগ পেলে আমাদেরকে এই দুর্বল জায়গায় আঘাত দিতে ছাড়তো না। সেই থেকে আমার ভীষণ ভয় হয়। আমি এই শব্দটাকে ভয় পাই। আমার মেয়েটার কপাল পড়ল একদিকে, অন্যদিকে বড় মেয়েটাকে আজীবন এই খোঁটা শুনতে হবে। তুমি পুরুষ মানুষ, তোমাকে এসব আঁচড় কাটবে না, কিন্তু ক্ষয়ক্ষতি করে দিবে আমার মেয়েটাকে। আমার নিতু শান্তি পাবে না। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে সবাই নাক সিটকাচ্ছে ওকে ডিভোর্সি বলে। আমাকে তোমাকে খারাপ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। একে তোমরা কিছুতেই অস্বীকার করতে পারবে না। মাঝখান থেকে আমার মেয়ের মানসিক আঘাতে শেষ হয়ে যাবে। নিতু চুপ করে রইল। মা যা বলছে তার কোনোটাই মিথ্যে নয়। এই সমাজ বড় নিষ্ঠুর, তাই বলে কি সমাজের চোখ রাঙানির ভয়ে নিতু এরকম অন্যায় অপমান প্রতারণা সহ্য করে ফিরে যাবে? কিছুতেই না। রাতে খাবার টেবিলে বসে শফিক আহমেদ মাসুমা বেগমকে বললেন, এবার জানালে না তুমি কি গিফট চাও? মেঘ সায় দিয়ে বলল, হ্যাঁ মা, অন্যবার তো আগের থেকেই বলতে থাকো তোমার কি গিফট লাগবে।
মেঘলা মুরগির রান চিবোতে চিবোতে বলল, মনে হয় মায়ের সব চাওয়া ফুলফিল হয়ে গেছে, তাই চাওয়ার মতো কিছুই পাচ্ছে না। মা, তুমি এবার অন্তত বাবা আর ভাইকে বলো যে মেঘলার জন্য একটা বর চাই এবার। ধরো আমি তোমাদের বিবাহবার্ষিকীর দিনে আমারও এনগেজমেন্ট হয়ে যায়, তাহলে ভীষণ ভালো হবে না ব্যাপারটা? মেঘ বোনের মাথায় চাটি মেরে বলো, অসম্ভব, আমি বড়, তাই আগে আমার বিয়ে হবে। তুই আগে আমার থেকে এই পর্যন্ত যত মার খেয়েছিস তার বদলে আমার বউয়ের সেবা যত্ন করে তার সুদে আসলে শোধ করবি, তারপর তোর বিয়ে। মাসিমা বেগম চুপ করে রইলেন। তারপর থমথমে স্বরে বললেন, আমি যাই চাইবো আমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে সবার সামনে চাইবো, মেঘের কাছে চাইবো শুধু। বলতে পারো এটাই আমার জীবনে ছেলের কাছে শেষ চাওয়া চাওয়া মা হিসেবে আমি যদি কোনো দায়িত্ব পালন করে থাকি, বা অথবা আমার প্রতি ওর কোনো যদি দায় থাকে, তাহলে সেটা যেন মেঘ আমার ইচ্ছেতে পূর্ণ করার মাধ্যমে পরিশোধ করে থাকে। সবাইকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম টেবিল থেকে উঠে গেলেন। পিছনে রেখে গেলেন চিন্তিত 3 জোড়া চোখ। তুমি অন্য কারো সাথে বেঁধো ঘর, পর্ব 10।